কবির মুখোমুখি কবি, কিন্তু আমি তো কবি না। আপনি এখন উপস্থাপকের মুখোমুখি হলেন এবং বলবেন কবির মুখোমুখি কবির গল্পটা। এইটা আসলে আমার দীর্ঘদিন ধরে তো আমি সাক্ষাৎকার নেই। আহ, তো শিমুল সাক্ষাৎমালা একের প্রথম বই কবির মুখোমুখি কবি। এখানে একদম মানে 13 জন কবির সাক্ষাৎকার রয়েছে। তাদের মধ্যে প্রথমজন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি জন্মেছিলেন 1924 সালে। ফলে এই বইয়ের এবং সবচেয়ে ছোট যিনি, বয়সে ছোট যিনি, তিনি সুবোধ সরকার, তিনি জন্মেছিলেন 1956 সালে। তার মানে মোটামুটি গত শতককে এই বইয়ের মধ্যে গত শতকের যে কবিতা নিয়ে ভাবনা চিন্তা, কবিতা নিয়ে বড় কবিদের ভাবনা, সেটা আসলে এই বইয়ের মধ্যে আছে। এই সাক্ষাৎকারগুলি সবই আত্মজৈবনিক সাক্ষাৎকার এবং সাক্ষাৎকারগুলি ধরেন আমি করেছি 2008 থেকে 2020-এর মধ্যে। মানে আমার প্রায় 20 বছরের প্রস্তুতি এবং পরিশ্রমের ফলাফল এই সিরিজের মানে শিমুল সাক্ষাৎমালা সিরিজের প্রথম বই কবির মুখোমুখি কবি। দ্বিতীয় বইটা সমরের সংস্কৃতিতে মুক্তিযুদ্ধ, সেটিও এই মেলায় আসছে, আগামী স্টলে পাবে সবাই। আর তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই 10টা বইয়ের এই সিরিজটা আসলে আগামী করছে, যেটা এবার শুরু হলো আর কি। তো এটাই গল্প। আমরা যখন এই যে আমিও সাক্ষাৎকার নিচ্ছি, প্রতিদিনই নেই, তো সেই জায়গা থেকে কখনো কিন্তু মনে হয়নি বই লিখবো। আপনার আসলে কখন মনে হয়েছে যে এই যে নিচ্ছি এগুলো আসলে একটা রেকর্ড থাকা উচিত, এগুলো বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে রাখা উচিত? আপনার কখন? খুবই দারুণ প্রশ্ন, অনেক ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। প্রথমত আমি তো টেলিভিশনে সাংবাদিকতা করেছি দীর্ঘ সময়। হ্যাঁ, আমার প্রায় মানে 21 বছরের ক্যারিয়ারের মধ্যে শেষ 2 বছর একটা জাতীয় দৈনিক পত্রিকায় আমি কাজ করছি। তার আগে পুরোটাই প্রায় টেলিভিশনে আমি কাজ করেছি। এবং টেলিভিশনে একটা বড় ঝামেলা আছে কিন্তু, এই যে আপনি আজকে আমার ইন্টারভিউ করলেন, এটা একবার অন এয়ারের পর আর্কাইভ থেকেও জিনিসটা কয়েকদিন পর নাই হয়ে যাবে। এবং টেলিভিশন যেহেতু একটা ইরেজ মিডিয়া, এখন অবশ্যই ইউটিউব ফেসবুকের কল্যাণে আরও অনেক দিন বা দীর্ঘ সময় সেটা থাকে। কিন্তু আমি দেখলাম যে ধরেন আপনি 1 ঘন্টার একটা ইন্টারভিউ করলেন একজন লেখকের, আপনি প্রচার করলেন 3.5 মিনিট একটা প্যাকেজের মধ্যে ওনার 5টা বা 6টা বাইট। এটা খুবই কষ্টদায়ক শেষ পর্যন্ত। মানে যিনি ধরেন অনেক কষ্ট করে প্রস্তুতি নিয়ে পড়াশোনা করে গিয়ে একজনের ইন্টারভিউ করবেন আপনি, এবং দেখা গেল যে আপনি আসলে তার খুব অল্প একটা অংশ আপনি প্রচার করছেন। এতে হয় কি, যিনি ইন্টারভিউটা দেন তারও খুব খেদ থাকে, যিনি নেন কষ্ট করে, যেমন আপনি কষ্ট করে হয়তো পড়াশোনা করে এসে আমার সাথে কথা বলছেন আজকে, আপনারও এই কষ্টটা হবে। ফলে মানে ঠিক টেলিভিশন ঠিক পুরো ব্যাপারটা ধারণ করতে, কারণ সময়ের স্বল্পতা হতো আছে। ধরেন সবসময় তো আসলে 1 ঘন্টার একটা ইন্টারভিউ আপনি প্রচার করতে পারবেন না। ফলে আমি তখন ভেবেছি যে এটা তাহলে সংরক্ষণ করার উপায় কি? আর তো কোনো উপায় নাই। একটা উপায় হলো এটা আমি লিখে ফেলা বা ট্রান্সক্রিপ্ট করা। এখন ধরেন দৈনিক পত্রিকারও জায়গার সংকুলনের সমস্যা, ফলে এটা বই ছাড়া এটার আর কোনো মাধ্যম নাই আসলে। এবং এই আত্মজৈবনিক ইন্টারভিউ যেহেতু এই প্রত্যেকটা, ধরেন আব্দুল মান্নান সৈয়দের ইন্টারভিউ আত্মজৈবনিক ইন্টারভিউ। উনি সারা জীবনে কবিতা নিয়ে কি ভেবেছেন, কোন বই কি ভাবনা থেকে লিখেছেন, সমস্ত ব্যাপার ধরেন এখানে আছে। আল মাহমুদের ইন্টারভিউ আছে, ফরহাদ মজারের ইন্টারভিউ আছে। তো আমাদের বড় কবি যারা, মানে 60-এর দশকের 3 রফিক, মোহাম্মদ রফিক, রফিক আজাদ এবং আহমদ রফিক, 3 জনেরই দীর্ঘ ইন্টারভিউ এর মধ্যে আছে। ফলে আমি মনে করি যে আপনি যেটা বলছিলেন যে সাংবাদিকতার জায়গায়, ইন্টারভিউ কিন্তু সাংবাদিকতার সবচেয়ে বড় টুল, মানে খুবই গুরুত্বপূর্ণ টুল। এবং আপনি যদি যখন ভালো ইন্টারভিউ করবেন, আপনি তখন ভালো জার্নালিস্ট। ফলে ইন্টারভিউর এই যে মানে আর্ট, এটা ইটসেলফ একটা আর্ট, এবং ইন্টারভিউ কিন্তু লিটারেচারের একটা আলাদা জনরা। ফলে ওই জায়গায় আমার মনে হয়েছে, আমি এটা কেন মনে হয়েছে সেটা আগে বলি। ধরেন আমাদের দেশে রাজু আলাউদ্দিন, ব্রাত্য রাইসু কিংবা সাজ্জাদ শরীফরা অনেক গুরুত্বপূর্ণ বড় বড় ইন্টারভিউ নিয়েছেন, সেগুলো পড়তে খুবই মজা। তো আমার মনে হয়েছে যে আমি আসলে ওনাদের মতো বা ওনাদের চেয়ে ভালো ইন্টারভিউ করতে চাই। ফলে আমি শুরু করেছিলাম আব্দুল মান্নান সৈয়দকে দিয়ে, এবং ধরেন গত 20 বছরে আমি প্রায় 350 মানুষের, আমাদের শিল্প সংস্কৃতি অঙ্গনের 350 মানুষ, সেখানে রাজনীতিবিদরাও আছেন, আব্দুল মুহিতের মতো গুরুত্বপূর্ণ লোক আছেন, তো তাদের দীর্ঘ আত্মজীবনিক ইন্টারভিউ করেছি। একটু আপনাকে থামাতে চাই, এই যে আসলে এত ইন্টারভিউ করেছেন, কবিদের কথা বলছিলেন, দেশবরেণ্য কবিদের ইন্টারভিউ এখানে লিপিবদ্ধ আছে, সে জায়গা থেকে এখন যারা আসলে কবিতা লেখালেখি করছেন, অনেকে নিয়েই এরকম ধরনের কথা শোনা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে 4 লাইন ছন্দ মিলিয়ে লিখতে পারলেই তাকে কবি বলা হচ্ছে। এই জায়গাটা থেকে আপনি নিজেও একজন কবি, আসলে কি বলার আছে? দেখেন, মানে ফেসবুক আসলে অনেক কিছু আমাদের, মানে ফেসবুক একটা সামাজিক যোগাযোগ মাধ্যম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার সাথে আপনার পরিচিত সর্বোচ্চ 5,000 জনের ধরেন যোগাযোগ আছে, হয়তো আপনাকে ফলো করে আরও 30,000 জন, কিন্তু যারা ফলো করেন তারা কিন্তু ইনঅ্যাক্টিভ ফলোয়ার বেশিরভাগ ক্ষেত্রে। ফলে আপনি 5,000 বন্ধু আর 30,000 ফলোয়ার নিয়ে যখন একটা পোস্ট দেন, সেটা কিন্তু দেখে 121 জন, একদম তাই না? কিন্তু এই 121 জনের মধ্যে দেখবেন 20 জন বা 25 যারা আপনার খুব কাছের মানুষ, তারা কবিতাটার বা লেখাটার গুণাগুণ বিবেচনা না করেই, আপনি যদি তাদের কাছের মানুষ, আদরের মানুষ, আপনাকে বলছে খুব ভালো হয়েছে, বাহ দারুণ। এরকম চিত্র কি আমরা আসলে বইমেলায় আসলেও দেখি না, যে একদম, যাদের একদম, পরিচিত একদম। বই, যারা বই লিখছেন, তাদের পরিচিত লোক, মানুষজনই এসে বই কিনছেন এবং সেই বইগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে প্রচার করছে। একদম, একদম, মানে এই বাস্তবতা তো আছেই, কিন্তু এটাই বাস্তব। এখন এটাই বাস্তব নিয়ে থাকলে আসলে হবে না, এবং সেই জন্যই আপনি যেরকম আগে বলছিলেন যে একদমই সিরিয়াস পাঠকদের আসলে দরকার, যারা বইটার মান গুণাগুণ বিবেচনা করে বইটা পড়বেন, এবং এরকম 8-10 জন 20 জন পাঠক যথেষ্ট। এবং আমি আপনাকে যেটা বলছিলাম যে ধরেন আমাদের যারা বড় কবি, তারা বড় কবি কিন্তু ফেসবুকে লিখে হন নাই, ফেসবুকে 20,000 ফলোয়ার দিয়ে কিন্তু তারা হন নাই, তারা কিন্তু দীর্ঘ সময়, মানে সাহিত্য একটা ভয়ঙ্কর সাধনার ব্যাপার। তখন চ্যালেঞ্জটাও কিন্তু আসলে অনেক বেশি ছিল। আপনাকে অনেক ধন্যবাদ, আসলে সময় স্বল্পতার কারণেই আপনাকে থামাতে হচ্ছে এবং বিদায় দিতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে গর্বের মেলায়। আপনাকে অনেক ধন্যবাদ, এখন টিভিকেও ধন্যবাদ।